ভেতর কু ডেকে উঠছে। আজ এমন কিছু হবে যেটা ঝড়ের মতো লণ্ডভণ্ড করে দেবে, তছনছ হয়ে যাবে সবকিছু। জিন ভয়ে কাতর, সকাল থেকে মুখে কিছুই রোচেনি। থেকে পাশে না পেয়ে প্রথম প্রথম ভয় পেলেও আস্তে আস্তে বুঝতে পারেন ছেলেই সম্ভবত সঙ্গে নিয়ে গেছে। গতকাল রাগের মাথায় খুব জঘন্য গালিগালাজ করেছেন তিনি। মায়ের ঝাঁঝ মাখা বকুনি খেয়েও চাবুক টু শব্দ পর্যন্ত করেনি। চুপচাপ অপরাধীর মতো পরাজয় স্বীকার করে মাথা ঝুঁকিয়ে রেখেছিল। আজ মনে হচ্ছে বড্ড বাড়াবাড়ি করে ফেলেছেন। দেখে মেয়ের মতো আদর সোহাগ করতে গিয়ে একটু বেশি উচাটন হয়ে গেছে। চাঙ্কুক বিকেল 5:30টার দিকে চলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। তার গোছানো লাগেজটা তে আরেকটু গুছিয়ে দিল। মনটা ভারী উদাস। ডুকরে বারবার কেঁদে উঠলেও ঠোঁট কামড়ে শক্ত হচ্ছে। সমুদ্রের কাছাকাছি আসাটা জীবনের সবচেয়ে বড় সার্থকতা, অথচ যে মানুষটা এখানে নিয়ে আসলো সে কিনা বিকেলেই চলে যাচ্ছে। যাচ্ছে তো যাচ্ছে, আবার মাস খানেকের জন্য। কবে ফিরবে এ ব্যাপারে কিছু বলতে পারে না। আহ্লাদ করে মাথায় হাত বুলিয়ে দেবে, কোলে মাথা টেনে ঘুম পাড়াবে, দুগালে ভরে ভরে আদর করবে। সেই সুযোগটুকু কপালে জোটেনি। এখন তো ইচ্ছে করছে হাউমাউ করে কেঁদে তার যাওয়াটা আটকাতে। চাঙ্কুকের উপর যে কারো মায়ে পড়ে গেছে, এই মায়ার কারণটা কি তার শাস্তির কারণ হয়ে দাঁড়াবে? মুখ ফুটে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, একটু থাকুন, আপনাকে একটু আমার করে নিই। সময় তো চলে যাচ্ছে না, আমার যে অপেক্ষা ভালো লাগে না। আর কত অপেক্ষা? কেন অপেক্ষার মতো যন্ত্রণা সহ্য করব বলুন? এই যন্ত্রণা যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বেশ যুক্ত সুয়ের মতো বিঁধছে। জাঙ্কুক মন ভার করে থাকলেও নিজেকে একটু প্রাণবন্ত রাখার জন্য মিথ্যা অভিনয় করছে। অভিনয়টা না করলে সুগা, ইয়নু, সুবিন এই 3টা বন্ধু সত্যি সত্যি বিষাদের মুখে বিদায় দেবে। আয়ু, জিসু, আইরিন নামক 3টে বোনকে আপনের চেয়েও আপন ভাবে। তাদের ভালোবাসার মর্মার্থটা দেখলে চাঙ্কুক নিজেকেই ক্ষুদ্র কীটের মতো অযোগ্য মনে করে। কোলে পিঠে এই 3টে বোনকে কোনোদিনই চাচাতো ফুফাতো বোনের মতো লাগেনি, যেন মায়ের পেটের সহোদর বোন ছিল তারা। জিহোর প্রতি সবচেয়ে বড় আক্ষেপটা কাজ করছে। ছোট থাকতে একবার পা ভাঙার জন্য একটু ছুটি পায়নি। তখন সবে কর্মজীবনে নিজেকে গড়ার জন্য, প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিল সে। ওই সময় একমাত্র ছোট ভাইটার জন্য ডিপার্টমেন্টে কয়েক দফা অ্যাপ্লিকেশন করেও ছুটি মঞ্জুর পায়নি। ঈর্ষান্বিত কিছু অফিসার তার পিছনে আদা জল খেয়ে লেগেছিল। তাদের কূটনৈতিক চালাকির জন্য জিহোকে একবারের জন্য দেখে আসতে পারেনি। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা বোধহয় সেই দিনই বুঝতে পেরেছিল। তখন থেকেই ভিতরের ক্রোধটা তাকে জেদে পরিণত করে দেয়। সেই ডিপার্টমেন্ট এখন তাকে নমনম ভক্তিতে সম্মান করে। তার কোনো ছুটি তার সাথে সাথেই খারিজ করার সাহস দেখাতে পারে না। কিন্তু জীবনের ওই যে ব্যর্থতার ব্যথা আজও চাঙ্কুকের মস্তিষ্কে রিনরিন করে বাজে। চোখ বন্ধ করলে হতাশায় নিঃশ্বাস বেরিয়ে আসে। আজ সে সফল, সফল বলেই চারিদিকে এত কদর। সুগার রুম থেকে চুলগুলো ট্রিম করে আসার সময় হঠাৎ অজানা কারণে পা দুটো থেমে যায়। তার উর্বর মস্তিষ্কটা ধরতে পারে বিপদের ব্যাপারটা ধীর গতিতে এগোচ্ছে। দরজায় সরু ফাঁকাটা দিয়ে দেখা যাচ্ছে লিসা এখনো ইঞ্জেকশনের কড়া ডোজে ঘুমাচ্ছে। তার মাথার কাছেই সিউরের দিকটায় দাঁড়িয়ে আছে রানী মুখার্জি। নিঃসন্তান রানী নিজের ভাতিজিকে কলিজার টুকরা ভেবে থাকে। যদি লিসার মুখ থেকে জ্বরের কথাটা শুনে ফেলে, তাহলে রাগে হয়তো অকল্পনীয় কিছু করে ফেলবে। হামলা যেন কোনোভাবেই তের উপর না আসুক, সেজন্য নিজেই সে রানীর কাছে ধরা দিল। আধ ভেজানো দরজায় ঠকঠক করে নক করতেই ভিতর থেকে রানীর অনুমতি পেয়ে যায়। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই গোছানো কথাগুলো ঠোঁটের আগায় সাজিয়ে নেয়। রানী দরজার দিকে চাঙ্কুকের অভাব দেখে চমকে গেলেও নিজেকে স্বাভাবিক রেখে জিজ্ঞেস করে, কি ভেবে এই রুমে এলে? কোনো কিছুর দরকার ছিল? শুনলাম তুমি নাকি বিকেলে ফিরে যাচ্ছ। চাঙ্কুক একগাদা প্রশ্ন শুনে হাসলো। বিছানার কাছে চেয়ার টেনে বসতেই সৌজন্যমূলক হাসিতে বলল, কিছুর প্রয়োজন ছিল বলেই এই রুমের রাস্তা ধরেছি, নাহলে আপনি ভালো করে জানেন এই রুমের রাস্তাটা আমার জন্য বিষাদযুক্ত। শেষ বাক্যটা বলার সময় চোখ শক্ত করে দাঁত চিপে বলল চাঙ্কুক। সেকেন্ডের ভিতরে হাসি হাসি মুখটা কিভাবে পাল্টে গেল তা দেখে কয়েকবার আশ্চর্য হলো রানী। সেও একই ভঙ্গিতে সৌজন্য হাসি ছুটতে ছুটতে
শেষে চাপা ক্ষোভের সাথে বলে উঠল, তোমাকে নিয়ে বিশেষ কিছু বলার নেই, কিন্তু মাঝে মাঝে বিশেষভাবে শিক্ষা দিতে ইচ্ছে করে, তবে দিই না। রহস্যজনকভাবে হেসে ফেলল জাংকুক। দৃঢ় চিত্তে অটল থেকে শান্ত কণ্ঠে বলল, শিক্ষাটা আমাকেই দেবেন, এটার জন্য অন্য কাউকে দাবার ঘুঁটে বানানোর দরকার নেই। চাপা আক্রোশে তির্যক দৃষ্টিতে রানী বলল, মানুষ দরকার পড়লে নিজের বাপকেও শুলে চড়াতে ভুল করে না, সেখানে তুমি তো ধরা ছোঁয়ার বাইরে থাকো। তোমাকে ধরাশায়ী করতে হলে ঘুঁটে তো সাজাতেই লাগবে। কথার মার প্যাঁচ আর বাড়াতে না দিয়ে মোদ্দা কথায় ফিরল জাংকুক। আমি নিজেকে ধরা না দিলে আপনি কখনোই আমাকে কবজা করতে পারবেন না মামি। এই কথা আরও একবার আপনাকে স্মরণ করিয়ে দিলাম। আপনার সাথে দুটো জরুরি কথা বলার জন্য এসেছি। আপনার ভাতিজির সাডেন অসুস্থতার জন্য আমি দায়ী, কিন্তু আমাকে খেপানোর জন্য ও নিজেও যথাযথ দোষী ছিল। আপনি এটা ঠিকই জানেন। আমি শুধু শুধু আমার শ্রম ওর সময় ওর মতো ফালতুর জন্য নষ্ট করব না। একজন বিবাহিত পুরুষকে কিছুর জন্য অ্যাপ্রোচ করাটা সত্যি ধিক্কারজনক। রানী স্থির মুখটা কয়েক মিনিট স্থির রেখে ভারী গলায় বলল, আমার ভাতিজির প্রতিশোধটা যেন তের উপরে না নেই, এই জন্যই তুমি ধরা দিতে এসেছো। কথা কি ঠিক বললাম জাংকুক? কথাটা হ্যাঁ সূচকের সায় জানিয়ে জাংকুক বলল, জি, আপনি আমার উপর যা ইচ্ছে তাই করুন, আমি কিছুই বলবো না, কোনো প্রকার অ্যাকশনও নেব না। আমি ডাইরেক্ট আপনার কাছে সারেন্ডার করলাম, কিন্তু খবরদার প্রতিশোধের জ্বালাটা যেন আমার তের উপরে না আসে। আমার মাথা নষ্ট হলে কিন্তু খুব খারাপ হবে মামি, ওকে ছেড়ে কথা বলবেন। একটু থেমে রানী আবারও বলে উঠল, তুমি কাকে সাজাচ্ছ ভেবে দেখেছো? আমি কিন্তু ডরাই না। জাংকুক কিছুটা হাসলো, পরক্ষণে হাসিটা সাইডে ফেলে কঠোর চাহনিতে জোরালো কণ্ঠে বলল, জানি, দেখেই শাঁসিয়ে যাচ্ছি। অন্য কেউ হলে শাসানোর সময়টুকু নষ্ট করতাম না। বিকেলে ফিরতে হচ্ছে বলে ধরা দিলাম। আশা করি আমার অনুপস্থিতিতে কোনো রকম ঘোট পাকানোর চেষ্টা করবেন না। আমার বউ এসব বিষয়ে যথেষ্ট সরল, ওকে নিজের থাবায় আনতে গিয়ে নিজের দুর্গতি ডাকবেন না মামি। এরপর রানীকে পাত্তা না দিয়ে চেয়ার থেকে উঠে পড়ল জাংকুক। রাগে কচকচ করা রানী তুমুল আক্রোশে গর্জে উঠবে, ঠিক তখনই দরজার কাছ থেকে মাথা ঘুরিয়ে জাংকুক বলল, আরও একটা কথা, আমার ওপর কোনো ধরনের পলিটিক্যাল পাওয়ার খাটানোর চেষ্টা করবেন না। ওইসব নোংরা পলিটিক্যালের ভয় দেখানোর ধান্দা আপনার ভ্যানিটি ব্যাগের ভিতরে রাখবেন। বি অন দি সেফ সাইড, রানী মামি। চোখ খুলল জাংকুক। একটু আগের ঘটনাটা স্মরণ করতে করতে কখন রুমের সামনে এসে পড়েছে বুঝতেও পারেনি। লাঞ্চটা একসাথে করবে বলে সবাইকে একত্রিত করে রুম থেকে বেরিয়েছিল। তখনই আসার পথে লিসার রুমে কথাগুলো উগড়ে দিয়ে রুমে ফিরে সে সিলভার নবটা হাত দিয়ে রানীর কথাগুলো ঝেড়ে ফেলে দরজা খুলে রুমে ঢুকলো। ঢুকতেই প্রথম কদমটা ফেলতে গিয়ে বিছানার দিকে চোখ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। দরজার দিকে পিঠ দিয়ে চুপচাপ বসে আছে রে। বিছানায় বসে ফ্লোরে পা রেখে সামনের বিশাল জানালাটার দিকে মুখ করে তাকিয়ে আছে। নিশ্চয় চোখে মুখের অবস্থার 12টা থেকে 13টা বেজে শেষ। জোরে নিঃশ্বাস ফেলে দরজা বিনা শব্দে ভিজিয়ে নিস্তব্ধ পায়ে তার সামনে এসে দাঁড়ালো। মায়াবীর চোখ দুটো বন্ধ হয়ে আছে, চোখের দুই কোণ ভেজা ভেজা, লম্বা দীর্ঘ চুলগুলো বাঁ দিকে বেনে করে রেখেছে। কান্না শেষে মুখের উপর লালচে আভা ফুটে উঠেছে। ছোট্ট কোলটার দিকে দৃষ্টি দিতেই মনটা লোভের মতো কাঙাল হয়ে উঠল। ওই কোলের উপর মাথা রেখে 2 মিনিট চোখ বুজে থাকতে চায়। তের হাতের ছোঁয়ায় গায়ের গন্ধ পাবার একটু আকাঙ্ক্ষা কাজ করেছে আজ। ফ্লোরে হাঁটু গেড়ে চোখ দুটো বন্ধ করে ধীরে ধীরে ছোট্ট নীরের কোলে মাথা গুঁজল জাংকুক। মনের উপর সমস্ত চাপ যেন হালকা হতে লাগলো। 2 হাত কোমর বেষ্টন করে নিজেকে সঁপে দিল এবং হালকা গলায় বলল, নিচে চলোতে, সবাই লাঞ্চটা একসাথে করব। নিঃশ্বাস নিতেই ফোপানির হিড়িকে কেঁপে উঠল তে। নাক টেনে ঢোক গিলে চোখ দুটো খুলে তাকালো। দৃষ্টি নিচু করে কোলের মাথাটা আঙুলে আঙুলে ছুঁয়ে দিতে লাগলো। ট্রিম কাটের চুলগুলো ঘন্টা খানেকের ভিতরেই উধাও। চুলের ডগাগুলো এখন ছোট করে ছাটা, তাই চুলগুলো খোঁচা খোঁচা লাগছে। বুক ফুলিয়ে ভারী নিঃশ্বাস ছেড়ে কোমল গলাইতে বলল, একটু সমুদ্র দেখে আনবেন। আবেশে আরামে চোখ বন্ধ করে আছে জাংকুক। এই অদ্ভুত শান্তিটা শরীরের নেগেটিভ ভাইবটা যেন শুষে নিচ্ছে। একটু নড়ে চড়ে উঠতেই আরাম সিক্ত কণ্ঠে বলল, আগে খাবে তারপর। মলিন মুখে একটুখানি হাসলতে।
মুখ নিচু করতে চোখ বন্ধ করে জাঙ্কুকের খোঁজা খোঁজা চুলে ঠোঁট গাঢ় করে চেপে চুমু খেলো। স্থির রইল কিছুক্ষণ, নিঃশ্বাসের টানটাও স্থির করে রাখলো, যেন অনাবিল সুখটুকু রন্ধে রন্ধে টের পাচ্ছেতে। এরপর ছেড়ে দিল আটকানো নিঃশ্বাস ও জাঙ্কুকের ডোর বন্ধনটাও। দুজনের মধ্যবর্তী নীরবতা কাটিয়ে দুপুরের খাবারের জন্য নিচে যাওয়ার জন্য রওনা দিল তারা। প্রতিমধ্যে কানটা কঠিনভাবে মোচড় মেরে গেমস খেলায় লিপ্ত জিহোকে ডাইনিং টেবিলে উপস্থিত করলো জাঙ্কুক। ব্যথার চোটে চোখ কুচকে, ও ভাইয়া, কান ছিঁড়ে যাচ্ছে তো, ছেড়ে দাও বলতে বলতে কাতরাতে লাগলো জিহো। বেচারা জিহো দানবের হাতে ভয়ঙ্কর কালমোলা খেয়ে কেঁদে দেবে এমন অবস্থা। শেষে লিসা বাদে পেশার গোল টেবিলে আসন নিল সবাই। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, রানী বারবার কাকে যেন কল দিচ্ছে। তার আচরণটা সন্দেহজনক ঠেকলেও জাঙ্কুক সেদিকে তোয়াক্কা করল না। জিহো চোখ লাল করে ইতিমধ্যে বারবার চোখ মুছছে। মায়ের কাছে বিচারও দিয়েছে, কিন্তু লাভ হয়নি। মা ভাইয়াকে একটু বকে না, শুধু আদর করে খালি। সবাই খাওয়া শুরু করলেও খাপড়ে ধরল জিহো। খাবারের প্লেটটা না ছুঁয়ে মুখ নিচু করে আছে। ডানে বড় ভাই, বামে মা বসেছে। ভাইয়া ইচ্ছে করে থেকে তার সঙ্গে বসতে দেয়নি। ভাইয়া তাকে একটু ভালোবাসে না, সবসময় খালি বকাবকি করে। কেউ তার দিকে খেয়াল রাখে না, উল্টে নিজেদের কথায় মজে থাকে। সবাই যখন খাওয়ার জন্য ব্যস্ত, তখন জিহোর দিকে তের চোখ পড়ল। এক পলক সেই দিকে তাকিয়ে জাঙ্কুকের উরুতে হাত রাখলো তে। উরুতে স্পর্শ পেয়ে ডানের চোখ ঘোরাতে তের দিকে কি হয়েছে টাইপের ইশারা করলো জাঙ্কুক। তের চোখ বড় বড় করে জিহোর দিকে তাকাতে বলল। তের ইঙ্গিত পেয়ে এবার বামে মুখ ঘোরালো জাঙ্কুক। খাবার চিবোতে চিবোতে ভুরুকুচকা বলল, খাবার খাসনি কেন? কি সমস্যা? প্লেটের খাবার ওভাবে পড়ে আছে কেন? সারাদিন কি ফোন করাতে ভালো লাগে? জাঙ্কুকের ঝাঁঝালো কণ্ঠে শিউরে উঠল জিহো। এবার ঠোঁট উল্টে মাথা নুয়ে কেঁদে দিল। দ্রুত তে চেয়ার ছেড়ে উঠে জিহোর কাছে ছুটে গেল। জাঙ্কুকের পাশাপাশি সবর অবস্থায় কৌতূহলের চূর্ণ। চোখ মুছতে মুছতে জিহোকে নিজের সিটে আনলো তে। দুর্বল জীর্ণ শরীরে নিজের কোলে বসে আঁচলে চোখ মুছে দিয়ে বলল, তুমি না অনেক বড় হয়ে গেছো? বড় ছেলেরা কি সবার সামনে কাঁদে? তোমার ভাইয়াকে কখনো কাঁদতে দেখেছো? সুগা ভাইয়া, ইয়নু ভাইয়া, তারা কি বকলে কান্না করে? আমার দিকে তাকাও জিহো, তাকাতে বলেছি না? জিহো ঠোঁট কুচকে তের দিকে তাকালো। তে গাল দুটো ধরে চোখের নিচে জলটুকু বৃদ্ধাঙ্গুলে মুছে দিয়ে বলল, সারাদিন কি গেমস খেললে হবে? খাওয়ার সময় যদি না খাও, তখন যদি গেম খেলো, তাহলে এই শরীরে কি তুমি তোমার ভাইয়ের মতো শক্তপোক্ত হবে? শরীরে মাংস হবে কি করে? আমি খাইয়ে দিচ্ছি, একদম না করবে না। না করলে কিন্তু রাগ করব, আর কোনোদিন আদর করব না। তের প্ররোচনায় কান্নাটুকু থামলো জিহোর, কিন্তু রাগ কমলো না। বড় ভাইয়ের প্রতি তীব্র ক্ষোভ জাহির করতে গিয়ে টপ টপ করে অশ্রু ফেলতে ফেলতে বলল, আমাকে কেউ মূল্য দেয় না, কেউ না। আমি যেদিন মরে যাব, সবাইকে ছেড়ে যাব, সেদিন দেখোতে ওরা কিভাবে কাঁদে। আমাকে কেউ ভালোবাসে না। ভাইয়া আমার উপর ইচ্ছে মতো চেল্লায়, শাস্তি দেয়। কি শান্তি পাই? হ্যাঁ, আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। আমার স্কুলের সেরেমনিতে আজ পর্যন্ত ভাইয়া আসেনি। আমি যেদিন রেকর্ড ব্রেক করে লং জাম্প খেলায় পুরস্কার জিতে আনলাম, ওই দিনও ভাইয়া ধমকানি দিয়ে বলেছিল সে আসবে না। আমি ফ্র্যাকচার পা নিয়ে 6 মাস বিছানায় ছিলাম। ডাক্তার কতগুলো ইনজেকশন দিয়েছিল, তাও ভাইয়া আমাকে দেখতে আসেনি। ফোন করে বলেছিল আসবে না। ভাইয়া আমাকে শুধু বকেই, সে আমার কোনো ইচ্ছে পূরণ করে না। আমি সব ছেড়ে ছুটে চলে যাব, দেখো ঠিক চলে যাব। হু হু করে কেঁদে উঠল জিহো। হিচকে সুরে কাঁদতে কাঁদতে বলল, আমি আমি বাবাকেও দেখিনি। ভাইয়া বাবার আদর পেয়েছে, মারও আদর পেয়েছে, অথচ আমি কারোরটাই পাইনি। কেউ আমার কথা রাখে না। গতকাল আমি জলে নামতে চেয়েছিলাম, ভাইয়া চর মেরে আমাকে রুমে পাঠিয়ে দিয়েছে। আমাকে কেন মারলো? আমি কি? কণ্ঠ রোধ হয়ে থেমে যায় জিহো। কান্নায় চোখ খিঁচুনি মেরে ফোপাতে থাকে। জিহোর কান্নায় মাথায় আর পিঠে হাত বুলিয়ে বুকে জড়িয়ে ধরল তে। বিমূঢ় সবাই কিছুক্ষণের জন্য বাকশূন্য হয়ে আছে। শুধু রানী তার চতুর মস্তিষ্কে অন্য কিছু রটনা নিয়ে ব্যস্ত। তার ঠোঁটে জয়ের মতো হাসি। এই বুঝি ফাঁদে ফেলার ফন্দিটা পেয়ে গেছে। এবার এমনভাবে চাল চালবে যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। জাঙ্কুক ভুরু কুচকে শক্ত মুখে কিছু বলবে এই প্রথম তে চোখ গরম করে তাকালো।
রাগটা পুরোপুরি প্রকাশ না করলেও স্বাভাবিক কণ্ঠে বলল, খেয়ে নিন, নয়তো আপনার মতো ব্যস্ত মানুষ খাবার রেখে উঠলে সেটা লজ্জার ব্যাপার। দারুণ আশ্চর্যের সাথে দমে যায় জাঙ্কুক। তার কান গরম লাগছে, মুখে খাবার দেওয়ার ইচ্ছেটা মরে গেছে। দূর থেকে তের রূপ দেখে ঠোঁট চেপে হাসছে সুবিন। সুবিন মুখে খাবার চিবোতে চিবোতে ডানে থাকা আইরিনের কানগোড়ায় ফিসফিস করে বলে, ওই আইরিন, আইরিনের বাচ্চা, দেখ পোল্ট্রি মুরগি দেখি বাঘের সামনে চকচক করতেছে। কানের কাছে সুরসুরি খেয়ে চমকে উঠল আইরিন। সিনারি দেখতে দেখাতে পাওয়ায় সুবিনের দিকে বিরক্তি ভরে বলে উঠল, তোমার এই গাঁজাখুরি স্বভাব আর কেন না সুবিন ভাই, অসহ্য লাগে কিন্তু। এগুলো কি? সুবিন সেই কথায় ভ্রুক্ষেপ না করে আবার বলে উঠল, আইরিন, আইরিন রে, হাতে একটা চিমটি কাটতো, দেখি ঘটনাটা স্বপ্ন না বাস্তব। আইরিন বেজায় খেপে গিয়ে স্বরনামে বলল, তোমাকে আমার কি করতে মন চায় জানো? যখন এই ফিসফিস আচরণটা করো, মন চায় তোমার ওই কানটা আমি কামড়ে ছিঁড়ে ফেলি। এবার যেন টনক নড়ল সুবিনের। আইনের দিকে তাকিয়ে বলল, তুই দেখি ভালোই দুষ্টু হইতেছোস, আমার কান কামড়াতে চাস কেন? আইরিন আহাম্মকের মতো হতভম্ব হয়ে বলল, পর্দা, ছি ছি সুবিন ভাই, আমি তোমাকে একটু পছন্দ করি না, ছি ছি ছি। সন্দেহপ্রবণ চাহনিতে চোখ ছোট ছোট করলো সুবিন। আইনের দিকে মুখ এগোতেই আইরিন বিব্রত হয়ে মাথা পিছিয়ে বলল, তো তুমি তুমি তোতলাতে লাগলো আইরিন। সুবিন কপালে ভাঁজ ফেলে সরু চোখে বলল, তুই তো করতেছিস কেন? আমি কুত্তা না, আমি মানুষ। পছন্দ করলে সোজাসুজি বলবি, আমি এইসবে মাইন্ড করি না। এ কেমন জ্বালা রে ভাই, এর যে খাবার টেবিলে না বসলেই ভালো ছিল। এইদিকে ভাইয়া ভাবির নীরব দাঙ্গা করলো, অন্যদিকে এসে ঘাড় মটকাতে বসেছে। সবার দৃষ্টি যখন জিওর দিকে শান্ত, তখন রানী চোখের আড়াল হয়ে একটু দূরে কলে গেল। হোটেলের এন্ট্রেন্সের কাছে এসে আশেপাশে তাকাতে তাকাতে ফোন নিয়ে চটপট কাউকে কল করলো। কলটা রিসিভ করতেই সেখানকার এক আভিজাত্য পিলারের পেছনে লুকিয়ে পড়ল। কণ্ঠ যতটা সংযত করা যায় ততটা নিচে নামিয়ে বলল, হ্যালো, হ্যাঁ সব রেডি তো? শোনো, প্ল্যান পরিবর্তন করো। হ্যাঁ, এক্ষুনি করো। ওকে মারার দরকার নেই, কোনো সাফাই চাই না। এখন ব্যাখ্যা দেওয়ার মতো সময় নেই। লিসা ওর রুমে আছে, হ্যাঁ ঘুমাচ্ছে। না না, চাকুরের গাড়ি আসতে এখনো দেরি আছে। ওর সিভিল টিম আশেপাশে আছে। না, আমি কাউকে চিনি না। শুনেছি সিভিল ড্রেসে হোটেলের বাইরে গার্ড দেবে। খাওয়া দাওয়া শেষ হতে বেশি দেরি নেই। প্ল্যান ঘোরাও, টাকা লাগলে আরও দেবো, শুধু কাজটা হওয়া চাই। চাকুক যাওয়ার আগেই যেন ধাক্কাটা খেয়ে বিদায় হয়। আমি ওর চোখে জল দেখতে চাই। কাউন্ট ডাউন শুরু। সমুদ্রের জলরাশির কাছে ভিড় করলো সবাই। সময়টা ঘড়ির কাঁটায় কাঁটায় 3টে বাজে। পর্যটকের টালমাটাল ভিড়টা এ সময় একদম কম থাকে, জায়গাটা ফাঁকা ফাঁকাই থাকে। চাঙ্কুক তার পরিবার নিয়ে ঠিক জায়গাটা খুঁজে নিল। সবাই খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে জলেতে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। সবার গায়ে হালকা মতন পোশাক, ছেলেদের গায়ে টি শার্ট গেঞ্জি আর মেয়েদের পরনে জিন্স আর কুর্তি। তের ডান হাত ধরে নীলাভ জলের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে জিহো। কান্না থেমে গেলেও ফোপানোর হিড়িকে একটু পর পর গা কেঁপে উঠছে। মাথার ওড়নাটা টেনে চুপচাপ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে জিন। গায়ের দামি শালটা আর একটু টেনে শীতের হাওয়াটা আটকে নিচ্ছে। চোখ থেকে কালো সানগ্লাসটা খুলে রানী আশেপাশের চোরার দৃষ্টিতে কাউকে খুঁজতে লাগলো। ফোনের ডিটেলস মতো তাদের এখানেই থাকার কথা। বাকিরা হাঁটু পর্যন্ত জলে নেমে হই হুল্লোড় করছে, একে অন্যকে জল ছড়াছড়ি করে খেলায় ঠিক শৈশবের মতো ফুর্তিতে মত্ত হয়ে উঠেছে। আর হাতটায় মৃদু ঝাঁকুনি খেয়ে চমকে উঠল তে। চাঙ্কুকের দিক থেকে চোখ সরিয়ে জিহোর দিকে তাকালো সে। এক জোড়া অশ্রুমোচন চোখে তের দিকে তাকিয়ে আছে জিহো। ওই চোখ দিয়ে যেন বলে যাচ্ছে, আমি একটু সমুদ্রে নামতে চাই। হাত ছেড়ে দিয়ে ঝলমলে চুলে হাত রাখলো তে। পাতলা কালো ঝলমলে চুলটা যেন চাঙ্কুকের মতোই। কপাল থেকে সারি সারি চুলগুলো ডান হাতে পিছনে ঠেলে দিল। ছোট্ট নিষ্পাপ মুখটা ধরে গালে কপালে চক্ষু পাতায় চুমু খেলো তে। জিহোর চোখের দিকে চোখ রেখে ঠান্ডা গলে বলল, আমি তোমার ভাইয়াকে রাজি করাবো, কোনো চিন্তা নেই। উনি রাজি না হলে আমি নিজেই তোমাকে নিয়ে ঘুরিয়ে আনবো, ঠিক আছে? মলিন ঠোঁটে হাসি ফুটল জিহোর। খুশিতে আমোদে গদগদ হয়ে উঠল। সত্যি তুমি সাঁতার পারো? তে হাসি দিয়ে হ্যাঁ সূচকে মাথা নাড়ল। তা দেখে খুশিতে লাফাতে লাগলো জিহো। উল্লাসে দুই হাত বাড়িয়ে
থেকে জাপটে ধরলো সে। হঠাৎ কথা বলার সময় কিছু একটা দেখতেই চোখ আটকে গেল জাঙ্কুকের। দূর থেকে তে আর জিহোর সুন্দর মুহূর্তটা দেখে চোখ জুড়িয়ে গেল। ভারী আশ্চর্য হয়ে দেখতে দেখতে হেসে উঠল জাঙ্কুক। বুক থেকে বিষাদের ভারী নিঃশ্বাসটা বেরিয়ে পড়ল। যাক, কেউ না কেউ আছে। সে না থাকলেও পিঠ পিছনে কেউ তো তার জিহোর খেয়াল রাখবে। জিনকে নিয়ে আর টেনশন নেই। সবটুকু টেনশন আড়ালে আবডালে তে নিজেই ঘুরিয়ে দিয়েছে। আর যখন কয়েক সেকেন্ডের জন্য চোখ গরম করে তাকালো, তখনই সবকিছু পরিষ্কার হয়ে যায়। যে সহজ সরল থেকে সে বিয়ে করে এনেছিল, সে একটু একটু করে বুঝতে শিখেছে, পরিস্থিতির ভিতরে জড়িয়ে নিচ্ছে, অন্যায়ের প্রতিও রুখে দাঁড়াতে শিখছে এখন। যিশু চুপি চুপি আয়ুর কাছে এসে ছোট্ট প্রশ্ন করলো, আপু, ভাইয়া কি এখনো রেগে আছে? আয়ু উল্লাস থেকে মুখ সরিয়ে যিশুর দিকে তাকালো। এরপর চোখ সরিয়ে জাঙ্কুকের দিকে তাকাতেই নিরুত্তেজ ভঙ্গিতে বলল, না না, রেগে নেই। রাগলে তো হল্লা করে ফেলতো, চোখ কান লাল হয়ে ডেঞ্জারাস অবস্থা হতো। উল্টে তো মনে হচ্ছে ভাবির আচরণে খুশি হয়েছে। যিশু প্রশ্নসূচকে বলল, খুশি? তুমি কি পাগল? ভাবির রাগ দেখে ভাইয়া খুশি হবে? ছোট বোনের নির্বুদ্ধিতা দেখে মাথায় একটা চাপড় মারলো আয়ু। বিরক্তি সুরে বলে উঠল, খুশি হবে না তো কি? বউ যদি গাদা হয় সেটা কি ঠিক? ভাবি এখন চালাক হতে শিখছে, এটা দেখেই ভাইয়া খুশি। এসব তুই বুঝবি না, চুপ থাক। মাথায় হাত বোলাতে বোলাতে চুপ মেরে যায় যিশু। বোনের কথায় একটু রাগ হলেও সেটা অদৃশ্যের মতো উবে যায়। ইউনুর ক্যামেরায় ফটোবন্দি করার জন্য চটপট দুই বোন সেই দিকে লাগালো। সবাই দফায় দফায় অনেক ছবি তোলার পর সবাইকে নিয়ে গ্রুপ ছবি তোলার জন্য হই হট্টগোল শুরু হয়ে গেল। জাঙ্কুককে নেওয়ার জন্য ভেজা গায়ে জল থেকে উঠল সুকা। বন্ধুর কাজ জড়িয়ে অনুনয় করতে করতে সবার সাথে একত্রিত করলো সে। জাঙ্কুক হার মেনে চুপ হয়ে গেলে আইরিন তাকে তের পাশে দাঁড় করে দিল। একদল দাঁড়িয়ে রইল আর একদল হাঁটু মুড়ে বসলো। পিছনে নীল সমুদ্রকে ব্যাকগ্রাউন্ডে রেখে এক পর্যটকের হাতে ক্যামেরাটা তুলে দিল ইউনু। অমনি হুড়মুড় করে নিজেও আইরিন, আয়ু, যিশুর পাশে হাঁটু কেড়ে বসলো। পর্যটকটা ক্যামেরার লেন্সটা আরেকটু পরিষ্কার করে নিল। এই ফাঁকে বাঁ হাতটা বাঁদিকে বাড়িয়ে দিল জাঙ্কুক। চুপি সারে বাঁদিকে এগোতে এগোতে হাতটা খপ করে তের কোমর জড়িয়ে ধরলো। সাথে সাথে ডান দিকে চোখ ফিরিয়ে জাঙ্কুকের দিকে তাকালোতে। জাঙ্কুক এমন ভান ধরে রইল যেন সে কিছুই করেনি। একবার ভাবলো ছটকা মেরে হাতটা সরিয়ে দেবে, পরক্ষণে হাতের উপর হাত রাখলোতে হাতটা সরালো না। লেন্স পরিষ্কার হলে ক্যামেরাটা তাদের দিকে তাক করে ধরলো। অমনি হাঁটু কেড়ে বসা আয়ুরা ভি পোজ দিতে একটারে ছবি উঠলো। আনন্দ উল্লাসে মেতে উঠলো সবাই। বাতাসে যেন আনন্দের গন্ধ, হইচই উল্লাসের সুবাস, প্রাণ চঞ্চলে মেতে ওঠা প্রফুল্ল মনের গান, সব মিলিয়ে সুখের ঠিকানাটা ফুটে উঠলো ছবিতে। সমুদ্রে একটুখানি ঘোরার জন্য ছোটখাটো রাইডের ব্যবস্থা করলো জাঙ্কুক। ওয়াটার বাইক রেডি করে সবাইকে এক চক্কর ঘোরানোর বুদ্ধি আঁটলো। এই উছিলায় জিহোকে জলের উপর ঘুরিয়ে আনলে বদমাইশটার মনও গলে যাবে। বাতাসের জন্য আকাশি রঙের শার্টটা গায়ের সাথে আষ্টে পিষ্টে সেঁটে আছে। কালো প্যান্টের সাথে বেল্ট পরলেও আজ শার্টটা ইন করা নেই। হাতের কালো ঘড়িটা খুলে তের দিকে এগিয়ে গেল জাঙ্কুক। তের মুখোমুখি হয়ে ওর দিকে ঘড়িটা বাড়িয়ে দিয়ে বলল, এটা রাখো। ঘড়িটা এক প্রকার তের হাতে গুঁজে দিল সে। চটপট শার্টের স্লিপ দুটো গুটিয়ে নিতেই তের উদ্দেশ্যে বলল, জিহো সাঁতার জানে না। এটা যদি গ্রামের নদী হতো আমি না করতাম না, কিন্তু এটা সমুদ্র। এখানে একটু একটু এদিক ওদিক হলেই শেষ। তুমি যে ওর কথায় নেচে বেড়াচ্ছ, এটা ঠিক না তে। খাবার টেবিলে কিছু বলিনি, এর মানে এটা না যে তোমার কথায় দমে গেছি। ওর প্রতি খেয়াল রাখছো বলে আমি খুশি, কিন্তু আজকালটা একটু কমিয়ে দিও। জাঙ্কুকের কথায় মাথা নিচু করলো তে। আসলেই ঠান্ডা মাথায় ভাবলে দোষটা জাঙ্কুকের না, মানুষটা তো নিজের দিকেই খেয়াল রাখে না। এবারে যখন ফিল্ড থেকে ফিরলো চোখ দুটোয় ক্লান্তি জড়ানো ছিল, যেন কত রাত ঘুমায়নি। মুখটাও ছিল রুক্ষ রুক্ষ। সেখানে থাকলে এক রাশ ব্যস্ততার ভিতরে জড়িয়ে যায়, নানান কাজের জটিলতায় আটকে পড়ে। এটুকু অন্তত বুঝতে পেরেছে তে। সমুদ্রের রোমাঞ্চকর অনুভূতির জন্য ওয়াটার বাইকে চড়ছে সবাই। প্রথমটায় সুগার পিছনে, ইউনুর পিছনে যিশু, কিন্তু এইদিকে
সুবিনের পিছনে আইরিন কিছুতেই উঠবে না, না না করেই যাচ্ছে। শেষমেশ স্পষ্ট বলে দিল সে জাঙ্কুকের সাথেই রাইড করবে। ভাইয়া, তুমি কিন্তু আজকে অনেক স্পিড দিয়ে চালাবে। সুগা আর সুবিন ভাইয়াদের একদম পিছনে ছেড়ে দেবে। হ্যান্ডেল দুটো গ্রিপ করে মৃদু হাসলো জাঙ্কুক। মুখটা ডান কাঁধের কাছে এনে প্রসন্ন হাসিতে বলল, তুই রেডি তো? আইরিন চটপট উত্তর দিল, ইয়েস ভাইয়া, ফুল প্রুফ রেডি। এরপর মুখটা সামনে ঘুরিয়ে ওয়াটার বাইক স্টার্ট দিল জাঙ্কুক। অমনি জলের উপর দারুণ স্পিডে জল তরঙ্গ উঠে বাইকটা ছুটল সে। সামনেই সুগা, সুবিন, ইয়োনু ওদের বাইকগুলো ছুটছিল। সবাই একে অপরের সাথে রেসারেসি করতে লাগলো আর অনেক আনন্দ মজা করতে লাগলো। জাঙ্কুক পাড়ে আসতেই জিহো থেকে রেখে এক দৌড়ে জাঙ্কুকের কাছে গেল। আবারও লজ্জা শরম সব ভুলে কাকুতি করে বলল, ভাইয়া আমি উঠবো। মাত্রই গা থেকে লাইট জ্যাকেটটা খুলতে নিচ্ছিল জাঙ্কুক। জিহোর আগমন ও চোখের করুণ কাকুতি দেখে স্বাভাবিক গলে বলল, উঠ। সায় পেতেই তাড়াহুড়ো করে আইনের জ্যাকেটটা নিল জিহো। জাঙ্কুকের জ্যাকেট পরা ততক্ষণে শেষ। জিহোর হাত থেকে জ্যাকেটটা নিয়ে ঠিকঠাক মতো নিজেই তাকে পরাতে লাগলো। জিহো ঝুলু ঝুলু চোখে ভাইয়ের দিকে তাকাতেই স্মিতস্বরে বলল, সরি ভাইয়া। জাঙ্কুক হাঁটু গেড়ে জ্যাকেটটা পরাতেই দৃষ্টি তুলল। কয়েক মুহূর্ত তাকিয়ে ম্লান বদনে হেসে দিয়ে বলল, সরি বলিস না। আবারও জ্যাকেটের দিকে মনোযোগ দিল জাঙ্কুক। জ্যাকেটের সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতেই ঝট করে জাপটে ধরল জিহো। গলাটা দুই হাতে জড়িয়ে জাঙ্কুকের কাঁধে মুখ গুজে বলল, তুমি আমার উপরে রাগ করো না ভাইয়া, আই মিস ইউ। চোখ বন্ধ করে ফেললো জাঙ্কুক। গভীর করে নিঃশ্বাস নিয়ে সেটা ছাড়তে ছাড়তে তাকালো। জিহোর পিঠে হাত বোলাতেই দেখলো ইয়োনু ক্যামেরাটা খট করে শব্দ করলো। জাঙ্কুক হালকা একটু ভুরু কুচকাতেই ক্যামেরার দিক থেকে চোখ সরিয়ে হাসি দিয়ে ইয়োনু বলল, জাস্ট দুটোই তুলেছি। ভুরু সমান করে হেসে দিল জাঙ্কুক। জিওকে নিয়ে সবচেয়ে বেশি সময় কাটিয়ে দিল। প্রায় কয়েক মিনিট যাবৎ তাকে নিয়ে ইচ্ছা মতো সমুদ্র ভ্রমণ করাতে ব্যস্ত হলো। জিনের ওষুধ নিতে যিশুর সাথে একটু হোটেলের দিকে এসেছিল তে। এসেই দুই ভাইয়ের অ্যাডভেঞ্চার দেখে আনন্দে আটখানা হলো সে। দুই হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে আছে রানী। তার চোখে এখন সানগ্লাস আটা। সানগ্লাসের নিচে থাকা চোখ দুটো অদ্ভুত রহস্যে হাসছে। চোখটা একটু নিচু করে হাতের ঘড়িটার দিকে পরখ করে হাসলো। আর বেশি সময় নেই। বামে তাকিয়ে তের হাসি মাখা মুখটা দেখলো। এবার চোখের হাসিটা ঠোঁটে ছলকে উঠতেই দারুণ উত্তেজনায় সামনের দিকে তাকালো। হাতের মুঠোয় থাকা স্মার্টফোনটা ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে দক্ষতার সাথে চটপট টাইপ করলো। কয়েকটা ইংরেজি শব্দে বাংলায় লিখলো, রেডি হও, সময় 10 মিনিট। বেঁধে দেওয়ার সময় 10 মিনিট। জাঙ্কুক শেষ রাউন্ডটা কমপ্লিট করে বাইক ঘুরিয়ে ফিরছে। রানী হাসিটা পাতলা থেকে গাঢ় হচ্ছে। গুনগুন সুরে পুরনো দিনের একটা গান গাইছে, আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। তীরে ভিড় বাইকটা। এবার জিহো আস্তে করে নেমে পড়লো। ছুটে গেল মায়ের কাছে। কি কি থ্রিল পেয়েছে সেটা ছোট ছোট শব্দ জুড়ে মাকে বলতে লাগলো। আয়ুরা ভেজা গায়ে একটু দূরে থাকা ঝালমুড়ির দোকান দেখে সেদিকে ছুটে গিয়েছে। গা থেকে জ্যাকেট খুলে লোকের কাছে সঁপে দিতেই তের কাছে গিয়ে হাজির হলো জাঙ্কুক। কোনো দিক পরোয়া না করে তের আঁচল টেনে মাথা মুছতে লাগলো। লজ্জায় আশেপাশে তাকাতে পারলো না তে। সবাই কি ভাববে? মা তো একটু দূরেই বসে আছে, তার সামনেও কি ন্যূনতম লজ্জাবোধ নেই? এই লোক কি ট্রেনিংয়ের নামে সব লজ্জাটুকু গিলে এসেছে? তে নত মুখে মিনমিন করে বলল, আপনি আঁচলটা ছাড়ুন, এখানে সবাই আমাদের দিকে তাকাবে। জাঙ্কুক বেপরোয়া কণ্ঠে বলল, তাকালে তাকাক, আজ তো চলেই যাচ্ছি। তে দিশাহীন ভঙ্গিতে কাচমাচো করেছে। শেষে সহ্য করতে না পেরে মুখ ফসকে বলল, আপনার কি একটু শরম নেই? জাঙ্কুক ভ্যাবাচাকা খেয়ে থমকে গেল। আশ্চর্য হয়ে বলল, আজব, আমি কি তোমার ঠোঁট কামড়ে চুমু খাচ্ছি নাকি? লজ্জায় কাতরে চোখ খিচুনি দিয়ে গুটিয়ে গেল তে। আর পারা যায় না, এই লোক তো ঠোঁট কাটা। মুখের উপর কিভাবে ঠাস ঠাস করে এসব কথা বলে ফেলছে। ছি ছি ছি, কি অবস্থা! তের জড়সড় অবস্থা দেখে নিজে আঁচল ছেড়ে দিল জাঙ্কুক। মাথাটা ডানে বামে নাড়াতে নাড়াতে বলল, তোমাকে যে কি করতে ইচ্ছে করছে, তোমাকে নিয়ে কোথাও শান্তি নেই। আর কোনো শব্দ নেই। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড টানা অনেক সময় পেরিয়ে গেল, তাও আওয়াজ নেই। তে খিচুনি দেওয়ার চোখ খুলে তাকাতেই এক চিৎকার দিল কেউ।
চিৎকারের সাথে সাথে